ষোড়শ শতকের ভারতে তো কত যুদ্ধই হয়েছে, কত সাম্রাজ্যের মানচিত্রই না বদলে গেছে। কিন্তু কিছু যুদ্ধ হয় যা শুধু জমির জন্য হয় না। হলদিঘাটির যুদ্ধ ছিল ঠিক তেমনই একটা লড়াই, একটা কিংবদন্তির লড়াই, সম্মান আর স্বাধীনতার জন্য। চলুন আজ এই ঐতিহাসিক যুদ্ধের গভীরে যাওয়া যাক। কথাটা একদম পরিষ্কার, তাই না? এটা শুধু জমি দখলের লড়াই ছিল না, এটা ছিল আন বান শানের লড়াই, মানে সম্মান, গর্ব আর গৌরবের জন্য। কোনো সাধারণ সাম্রাজ্যিক সংঘাত ভাবলে কিন্তু ভুল হবে। এটা ছিল আত্মমর্যাদা, সার্বভৌমত্ব আর নিজের মাটির গৌরবের জন্য এক আপসহীন সংগ্রাম। আর ঠিক এই কারণেই তো এই যুদ্ধ ইতিহাসে অমর হয়ে আছে। তো কারা ছিল এই ঐতিহাসিক সংঘাতের দুই পক্ষে? একদিকে ছিল সেই সময়ের বিশাল মুঘল সাম্রাজ্য, আর তার ঠিক বিপরীতে দাঁড়িয়েছিল মেবারের এক স্বাধীন চেতা ছোট্ট একটা রাজ্য। দেখুন, একদিকে ছিলেন সম্রাট আকবর। তার স্বপ্ন কি? পুরো ভারতবর্ষকে এক শাসনের ছাতার তলায় নিয়ে আসা। আর অন্যদিকে মেওয়ারের মহারানা প্রতাপ, যিনি পণ করেছিলেন যাই হয়ে যাক, নিজের রাজ্যের স্বাধীনতা কিছুতেই খোয়াবেন না। এই যে দুই ভিন্ন আদর্শ, দুই ভিন্ন জেদ, এদের সংঘাতটাই ছিল হলদিঘাটি যুদ্ধের আসল কারণ। একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, এত বড় মুঘল সাম্রাজ্য, তার কাছে মেবারের মতো একটা ছোট্ট রাজ্য কেন এত বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? এর পেছনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত কারণ ছিল। উত্তরটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমত ভৌগোলিক অবস্থান। মেবার ছিল গুজরাটের বন্দর আর দাক্ষিণাত্যের দিকে যাওয়ার একেবারে মূল বাণিজ্য আর সামরিক পথের ওপর। মানে আকবরের অর্থনৈতিক আর সামরিক অভিযানের জন্য এই রাস্তাটা হাতে রাখাটা ছিল ভীষণ জরুরি। আর দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ। মেবার ছিল রাজপুতদের প্রতিরোধের শেষ প্রতীক। তাই মেবারকে কবজা করার মানে ছিল আসলে পুরো রাজপুতানার ওপর মোঘল কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। তবে আকবর কিন্তু শুরুতেই তলোয়ার বের করেননি। না, তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন আলোচনার মাধ্যমে ব্যাপারটা মেটানোর। কিন্তু সেই সব চেষ্টা যখন ব্যর্থ হল, তখন পরিস্থিতি ধীরে ধীরে একটা যুদ্ধের দিকেই এগোতে শুরু করল। ভাবুন একবার, ১৫৭২ থেকে ১৫৭৬ এই ৪ বছরে আকবর মোট চারটে কূটনৈতিক মিশন পাঠিয়েছিলেন মহারানা প্রতাপের কাছে। উদ্দেশ্য ছিল একটাই, প্রতাপ যেন মুঘলদের আধিপত্য মেনে নেন। কিন্তু না, প্রতিবারই মহারানা প্রতাপ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তার কাছে নিজের রাজ্যের স্বাধীনতার চেয়ে বড় আর কিছুই ছিল না। একবার শুধু পরিস্থিতিটা কল্পনা করার চেষ্টা করুন। প্রতাপের উপর চাপটা কি সাংঘাতিক ছিল! একদিকে বিশাল মুঘল সাম্রাজ্যের চাপ, আর অন্যদিকে নিজের ভাই জগমল পর্যন্ত শত্রু শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও মহারানা প্রতাপ তার সিদ্ধান্তে অটল। তাই যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তাই খোলা রইল না। অবশেষে এসে গেল সেই দিনটা, ১৮ই জুন ১৫৭৬। এই দিনেই দুটো বিশাল সেনাবাহিনী একে অপরের মুখোমুখি হল সেই বিখ্যাত হলদিঘাটির প্রান্তরে। হলদিঘাটির নামটা কেন জানেন? কারণ ওখানকার মাটিটা হলুদের মতো। তো সেই হলুদ মাটির প্রান্তরেই শুরু হতে চলেছিল এক রক্তক্ষয়ী ইতিহাস। আচ্ছা, যুদ্ধের বিবরণে যাওয়ার আগে একটা শব্দ আমাদের জেনে নিতে হবে, হীরাওয়াল। হীরাওয়াল মানে কি? সোজা কথায় এটা হলো সেনাবাহিনীর একদম সামনের সারি, মানে ভ্যানগার্ড, যারা প্রথম হামলাটা করে। যে কোনো যুদ্ধের গতিপথ ঠিক করে দেওয়ার জন্য এদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেনাপতিদের দিকে তাকালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। দেখুন, মুঘল সেনাবাহিনীর নেতৃত্বে কে? রাজা মানসিং, একজন রাজপুত। আর মেওয়ার সেনাবাহিনীর একেবারে সামনে, মানে হীরাওয়ালের নেতৃত্বে কে? হাকিম খান সুরি, একজন আফগান মুসলিম। এটা থেকেই কিন্তু পরিষ্কার হয়ে যায় যে এই যুদ্ধটা কোনো ধর্মের লড়াই ছিল না, এটা ছিল সম্মান আর আদর্শের লড়াই। যুদ্ধের শুরুটা ছিল একেবারে ধামাকাদার। মহারানা প্রতাপের সেনাবাহিনী এমন প্রচণ্ড গতিতে আক্রমণ করল যে মুঘলদের প্রথম সারিটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অনেক মুঘল সৈন্য তো ভয়ে পালাতে শুরু করে। একটা সময় তো মনেই হচ্ছিল যে মেবার বোধহয় খুব সহজে এই যুদ্ধটা জিতে যাবে। কিন্তু যুদ্ধের মোড়টা ঘুরে গেল একটা ঘটনায়। মহারানা প্রতাপ বুঝতে পারছিলেন মুঘলদের মনোবল ভাঙতে হলে তাদের সেনাপতি মানসিংহকে সরাতেই হবে, আর তাই তিনি নিলেন এক অত্যন্ত সাহসী সিদ্ধান্ত।
আর ঠিক এখানেই তৈরি হলো ইতিহাসের সেই কিংবদন্তি মুহূর্তটা। মহারানা প্রতাপ তার বিশ্বস্ত ঘোড়া চেতককে নিয়ে সোজা এগিয়ে গেলেন মান সিংয়ের বিশাল যুদ্ধহস্তির দিকে। আর চেতক, সেও যেন তার প্রভুর মন বুঝতে পেরেছিল। এক লাফে নিজের সামনে দুটো পা তুলে দিল মান সিংয়ের হাতির মাথার উপর, যাতে প্রতাপ সরাসরি বর্শা দিয়ে আঘাত করতে পারেন। প্রতাপের বর্ষার আঘাতে মানসিংহ কোনো মতে বেঁচে গেলেও হাতির মাহুত কিন্তু মারা গেল। কিন্তু ঠিক তখনই ঘটল এক দুর্ভাগ্যজনক ঘটনা। হাতির সুরে যে তলোয়ার লাগানো ছিল তার আঘাতে চেতকের একটা পা মারাত্মকভাবে জখম হল। আর এই একটা আঘাতেই মহারানা প্রতাপ পড়ে গেলেন ভীষণ বিপদের মুখে। চারদিক থেকে মোগল সেনারা যখন আহতে প্রতাপকে ঘিরে ফেলছে, ঠিক তখনই তার এক বিশ্বস্ত যোদ্ধা নিজের রাজাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। এই আত্মত্যাগ হলদিঘাটের যুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। কে ছিলেন সেই বীর? তার নাম ছিল ঝালা বিদা। তিনি এক মুহূর্ত দেরি না করে মহারানা প্রতাপের মাথা থেকে রাজকীয় মুকুটটা খুলে নিজের মাথায় পরে নিলেন। ব্যাস, মুঘল সেনারা ঝালা বিদাকেই প্রতাপ ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আর এই সুযোগে আহত প্রতাপকে সুরক্ষিতভাবে যুদ্ধক্ষেত্র থেকে বের করে নিয়ে যাওয়া হল। ঝালাবিদা নিজের জীবন দিয়ে তার রাজাকে বাঁচিয়ে গেলেন। যুদ্ধ তো শেষ হল, কিন্তু একটা খুব বড় প্রশ্ন কিন্তু রয়েই গেল, এই যুদ্ধে আসলে জিতল কে? আসলে এই প্রশ্নের উত্তরটা না বেশ জটিল, কারণ জয় বা পরাজয়কে কে কোন দিক থেকে দেখছে তার ওপর অনেক কিছু নির্ভর করে। সত্যি কথা বলতে কি, এই যুদ্ধের কোনো পরিষ্কার ফলাফল ছিল না। দেখুন, আকবরের মূল লক্ষ্য কী ছিল? প্রতাপকে ধরা বা হত্যা করা। সেটা কি তিনি পেরেছিলেন? না। হ্যাঁ, মুঘলরা সাময়িকভাবে ককুন্ডার মতো কিছু জায়গা দখল করেছিল, কিন্তু মহারানা প্রতাপ আরাবল্লীর পাহাড়ে আশ্রয় নিয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে গেলেন। আর সবচেয়ে বড় কথা হল, তিনি ধীরে ধীরে তার হারানো রাজ্যের বেশিরভাগটাই কিন্তু আবার নিজের দখলে নিয়ে এসেছিলেন। আর এটাই আসল কথা। মহারানা প্রতাপ তার জীবনের শেষ দিন পর্যন্ত একজন স্বাধীন রাজা হিসেবেই বেঁচেছিলেন। তিনি কোনোদিন মুঘলদের কাছে মাথা নত করেননি। ১৫৯৭ সালের ১৯শে জানুয়ারি যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখনও তিনি ছিলেন একজন সার্বভৌম এবং অপরাজিত শাসক। ঐতিহাসিক কর্নেল জেমস টডের এই কথাটা দিয়েই হয়তো হলদিঘাটির যুদ্ধের আসল তাৎপর্যটা বোঝা যায়। ঠিক যেমন গুটি কয়েক স্পার্টান থর্মোপাইলির গিরিপথে বিশাল পারস্য বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি মহারানা প্রতাপও এক অসম শক্তির বিরুদ্ধে লড়েছিলেন স্বাধীনতার জন্য। তাই হলদিঘাটির যুদ্ধ শুধু একটা সংঘাত নয়, এটা আসলে অদম্য সাহস, আত্মত্যাগ আর স্বাধীনতার এক চিরন্তন প্রতীক।